যেসব ছাত্র নেতৃবৃন্দ এই স্বাস্থ্য উপকমিটি বা এই গণ অভ্যুত্থানের আহতদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দায়িত্ব পেয়েছে, তারা এতটাই রাজনৈতিকভাবে ব্যস্ত দেখেছি এবং আমি হসপিটালে গিয়ে খোঁজ নিয়েছি, অনেকে আমাদের অফিসে এসেছিল, যে প্রকৃত অর্থে যার যে চিকিৎসা প্রয়োজন যেই সময়টাতে যথা সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারেনি, যেই কারণে অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকের শারীরিকভাবে মারাত্মক ক্ষতি হয়েছে। জেল থেকে বের হওয়ার পরে অফিসে এসেছিল, অনেকে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, অনেকেই বলেছিল ভাই আপনি যে বলছিলেন 90% পতন হয়ে গেছে, 10% আছে, এটা শুনে কিন্তু আমরা রাস্তায় নেমেছিলাম, আমি আন্দোলনে ছিলাম না, তাহলে যারা রাস্তায় হয়েছে, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, সকলে আমাদের ভাই বন্ধু সহযোদ্ধা। এই আন্দোলন সংগ্রামে আহত নিহতদেরকে আমরা কোন দলের কাতারে ফেলতে চাই না কিংবা দলীয় ভাবে বিবেচনা করতে চাই না। সরকার এবং রাষ্ট্র এই জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছিল, কিন্তু এখানে কতিপয় ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা সমন্বয় করার জন্য, একটা লিস্ট করার জন্য, আহতদের সুচিকিৎসা, যাদের বিদেশ যাওয়া প্রয়োজন তাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করা। কিন্তু আমরা খুব আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করেছি, যেসব ছাত্র নেতৃবৃন্দ এই স্বাস্থ্য উপকমিটি বা এই গণ অভ্যুত্থানের আহতদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দায়িত্ব পেয়েছে, তারা এতটাই রাজনৈতিকভাবে ব্যস্ত দেখেছি এবং আমি হসপিটালে গিয়ে খোঁজ নিয়েছি, অনেকে আমাদের অফিসে এসেছিল, যে প্রকৃত অর্থে যার যে চিকিৎসা প্রয়োজন যেই সময়টাতে যথা সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারেনি, যেই কারণে অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকের শারীরিকভাবে মারাত্মক ক্ষতি হয়েছে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রেও অনেককে বঞ্চিত করা হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতার মার প্যাচে তাদের সুচিকিৎসা নিশ্চিতটা অনিশ্চিত করেছে। এইটা ছাত্রদের কাজ ছিল না। ছাত্ররা গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, জাতির প্রয়োজনে সামনে এসেছে, পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছে, তারা তাদের পড়াশোনার কার্যক্রমে ফিরে গিয়েছে বা যাচ্ছে। সেখানে তারা পড়াশোনা করবে না, কেউ পার্ট টাইম জব করে, নাকি কেউ স্বাস্থ্য কমিটির কাজ করবে, হসপিটালে দৌড়াদৌড়ি করবে। আমরা খুব মর্মাহত হয়েছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ভালো টিম করেছে বলে আমার মনে হয় না যে এই মানুষগুলোর মানসিক একটা প্রশান্তির জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা, তাদেরকে যে ভাই তুমি ভালো হয়ে যাওয়া, তোমার চিকিৎসা হচ্ছে, দেশের বাইরে যাওয়া লাগবে না, এখানেই তোমার জন্য উন্নত চিকিৎসা, এই ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখি নাই। এই গণ অভ্যুত্থানের পরপর ছাত্রদের কথা বলেন, রাজনৈতিক বড় বড় দলের কথা বলেন, কেউ ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগের নেতাদের মিল ফ্যাক্টরি সম্পদ দখল করতে, কেউ ব্যস্ত হয়েছে অমুক বাড়িতে টাকা আছে, অমুক বাড়িতে এইটা আছে, সেগুলো উদ্ধার করার জন্য, কেউ ব্যস্ত আছেন তার পছন্দের লোকজনকে প্রশাসনের মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর বিভিন্ন জায়গায় সেট করার জন্য। আর আহত নিহতদের যে আমাদের প্রধানতম দায়িত্ব ছিল, যে আহতদের প্রথমত সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ব্যবস্থা করা। এইখানেও আমরা মুক্তিযুদ্ধের বা মুক্তিযুদ্ধকে নিয়ে যে আওয়ামী লীগের রাজনীতি, এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা একটা গোষ্ঠীর আওয়ামী লীগের মধ্যে অপরাধ এবং নিজেদের জাহির করা কিংবা নিজেদের ক্রেডিট করার একটা রাজনীতি করার প্রবণতা আমরা লক্ষ্য করেছি, যেটা অত্যন্ত দুঃখজনক। তো তারপরেও রাষ্ট্র করবে এই গণ অভ্যুত্থানে এখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা গুলিবিদ্ধ হয়েছেন, পায়ে ক্ষত নিয়ে, হাতে ক্ষত নিয়ে বসে আছেন, তারা উপদেষ্টা হন নাই, তারা সরকারের সচিব হন নাই, তারা এই পট পরিবর্তনের পরে সরকার উচ্চ পদে যান নাই, কিন্তু তারা এই পট পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে। যারা বসেছেন আমরা চাই তারা ভালোভাবে দেশ চালাক এবং এই জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সে অনুযায়ী তারা পদক্ষেপ, সেই জায়গা থেকে
আজকের এই বর্ধিত সভা থেকে আমরা অনুরোধ জানাবো, আহ্বান জানাবো যে এখনো চিকিৎসা ব্যবস্থার নামে কতিপয় ছাত্রদেরকে দিয়ে, বিশেষ করে ওই ছাত্র না আবার আহত যারা হয়েছে, এই অনেকে বলছে এটা একটা আহত লীগের মতো কাজ করছে, অনেকে একটা সংগঠন করে সিন্ডিকেট করে প্রকৃত আহতদেরকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের সংগঠনে বা তাদের কোরামে যুক্ত না হলে তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে না, একে তদারকি করা। আপনারা দেখেছেন এই যে আমাদের ফারুক ভাই বসে আছে, দুটো ছেলে একটা ছুরি দিয়ে তার মাথায় আঘাত করেছে, সে কিভাবে আহত হয় হসপিটাল থেকে আঘাত করলো শহীদ মিনারে এসে। তারপরে শুনেছি প্রধান উপদেষ্টার কাছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে কতিপয় লোককে, এবং লিস্ট কাটছাট করছে বারবার, মানে অমুকে তার সাথে আসছে, অমুকে অমুক ভাইকে মেনটেন করে তাকে নেওয়া যাবে, তাকে নেওয়া যাবে না। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গত 6 মাসে চুপচাপ দেখেছি, শুনেছি, আর একটা দিনও চুপচাপ আমরা থাকবো না। সেনাপ্রধান যেটা বলেছে সেটা আমাদের কথা, 6 মাসে এনাফ ইজ এনাফ। আমরা পরিষ্কারভাবে আজকের এই বর্ধিত সভা থেকে আমাদের দলের পক্ষ থেকে সারা দেশের নেতৃবৃন্দকে সামনে রেখে আমরা বলবো, আগামী 15 দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফিং করে বলতে হবে কোন রোগী যারা হসপিটালে আছে কার কি কন্ডিশন, কার কি চিকিৎসা প্রয়োজন, দেশে না বিদেশে, এবং আহত এবং নিহতদের ক্যাটাগরি করার ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে, অনেককে যে বঞ্চিত করা হয়েছে, নিহতদের সহযোগিতা নিয়ে দল বাহানা করা হয়েছে, সেগুলোর একটা সুরাহা করতে হবে। আপনারা দেখেন নাই আন্দোলনের পরপর আমরা রাস্তায় নেমে বিভিন্ন আন্দোলনকারী গ্রুপ এই 6 মাসে অন্তত প্রায় 250 দাবি দেওয়ার আন্দোলন এই সরকারকে হ্যান্ডেল করতে হয়েছে। হ্যান্ডেল করে নাই তারা, আসলে কোন উপদেষ্টা কোন একটা আন্দোলনকারী কমিউনিটির দাবি দেওয়া শুনতে রাজপথে আসে নাই, তাদের সাথে কথা বলে নাই। আমরা গিয়েছি, আমরা বলেছি যে এই গণ-অভ্যুত্থান আমরা করেছি, আমাদের সরকার, আপনারা ধৈর্য ধরেন, আপনাদের দাবি আদায় হবে। কিন্তু এখন পর্যন্ত নন এমপিভুক্ত শিক্ষক, প্রাইমারি শিক্ষক, আপনার এইভাবে প্রতিবন্ধীদের আপনার স্বীকৃতি সহ বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলো আমলে নেওয়া হয় নাই। আমরা বলছিলাম যে আমরা এই গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন করে রাষ্ট্র ব্যবস্থা নতুন ভাবে গড়ে তুলতে চাই, আমরা নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু পুরানো ব্যবস্থা জিয়ে রেখে সেটি সম্ভব নয়। তো পুরানো ব্যবস্থা উচ্ছেদ করার জন্য সরকারের আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখি নাই। 6 মাসে এখন পর্যন্ত এই গণহত্যার চিহ্নিত যারা মাস্টার মাইন্ড এবং যারা মদত দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, শহর থেকে নগরে, গ্রামে, জেলা, উপজেলা পর্যায়ে হামলা করেছিলেন, যারা মিছিল করেছে, তাদের উপর আক্রমণ করেছিলেন, খুব বেশি সংখ্যক লোক তারা গ্রেপ্তার হয় নাই। এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তারা আমরা দেখেছি মাঝখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত মিউনিকের প্রোগ্রামে বলেছিলেন যে একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কথা রেফারেন্স করে তারা চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গত 5ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা বরাবর ডিসিদের মাধ্যমে গণহত্যার বিচার সহ বাংলাদেশের গত 53 বছরে যারা জনগণকে জিম্মি করে, জনগণের রক্ত চুষে লুটপাট করে যারা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা, এই তাদের সম্পদ বাজেয়াপ্ত করা সহ 18-14 এই ভুয়া নির্বাচনে যারা জড়িত তাদের ব্যবস্থা গ্রহণ সহ 5 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। 19 তারিখে জেলায় জেলায় বিক্ষোভ করা হয়েছে। বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই বাংলাদেশের আজকের যে পরিবর্তিত প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট রচনায় আপনাদেরকে অবদান সেটা আপনারা জানেন, দেশের সচেতন মানুষও জানে। আমরা ইতিহাসের বিকৃতি করতে চাই না, ইতিহাস কিংবা ক্রেডিট নিয়ে কারাকারি করতে চাই না, কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নেই
কেউ অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগ চেষ্টা করেছিল 53 বছর ধরে এইখানে ইন্ডিয়ান হেজিমনি প্রমোট করে মুক্তিযুদ্ধের একটা আওয়ামী বয়ান তারা তৈরি করতে চেয়েছিল, কিন্তু জনগণ শেষ পর্যন্ত ছুঁড়ে ফেলেছে। কি প্রতাপশালী শক্তিশালী দল, সেই দলের নেতা নেত্রীদেরকে পালিয়ে যেতে হয় এবং 6 মাস পরেও কোন ধরনের কারো মুখ দেখা যায় না। এত বড় দল ছিল। আজকে ইতিহাসকে নিয়ে কিংবা ইতিহাসের চরিত্র নিয়ে কেউ টানাটানি করতে চায়, তাদের পরিণতির একই হবে। 2018 সালে কুটর সংস্কার আন্দোলনের মাধ্যমে, এই ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে ছাত্রদের মধ্যে রাজনীতির বাইরে একটা বিকল্প সচেতনতা বোধ এবং দেশপ্রেমের প্রশ্ন একটা অবস্থা তৈরি হয়েছিল, যার প্রতিফলন আমরা দেখেছি 18 থেকে ধারাবাহিকভাবে সেই কুটর সংস্কার আন্দোলন থাকাকালীন সময় আমাদের স্কুল কলেজে শিক্ষার্থীরা যে নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে রাজপথে এসেছিল, সেই নিরাপদ সড়ক আন্দোলনে কিভাবে কোমলমতি আমাদের ভাই বোনদের পাশে তাদের মা বাবারা বোনেরা ভাইরা এসে দাঁড়িয়েছিল, সেটি আপনারা দেখেছেন। এই 18 সালের দুটো আন্দোলনই এই দেশের তরুণ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে প্রেরণা দিয়েছে, নতুন করে জাগ্রত করেছে। এবং তার পরবর্তী আমাদের ধারাবাহিক প্রচেষ্টা 2019 সালের ডাকসু নির্বাচন, আমরা চ্যালেঞ্জ করে বলেছিলাম, কোন সময়টাতে আপনারা লক্ষ্য করেন, সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো 2018 পরে চাইলে 18তেই দল ঘোষণা করতে পারতাম। আমরা 19-এ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে। ঐতিহাসিকভাবে রাজনৈতিক দলের বাইরে গিয়ে আমরা একটা প্রতিকূল সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে সেই নির্বাচনে জয়লাভ করেছি। আমরা চাইলে 19-এও দল গঠন করতাম, কিন্তু আমরা সময় নিয়েছি, মানুষের কথা বুঝতে চেষ্টা করেছি, মানুষের পালস বোঝার চেষ্টা করেছি। 19 গেছে, 20 গেছে, 21-এ আমরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছি। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে 2021 সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ছিল। বাংলাদেশের 50 বছরে আমরা এই রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলাম। পরিষ্কারভাবে সে সময় আমাদের দলের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম, বাংলাদেশের বিদ্যমান রাজনীতি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে। এই দলীয় রেজুর ভিত্তিক রাজনীতি, পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রকে একেবারে উঁচু পর্যায় থেকে, মানে টপ টু বটম, এমন ভাবে বিভক্তি করেছে, সমাজে পরিবারে ভাইয়ে ভাইয়ে বিভক্তি। এই ধরনের অসহিষ্ণু রাজনীতি এই দেশে চলতে পারে না। এই রাজনীতির পরিবর্তন দরকার। তারুণ্যের নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদ যাত্রা শুরু করেছে। পরিষ্কারভাবে কিন্তু আমরা বলেছিলাম আমাদের 21 দফা কর্মসূচিতে, আমরা সেই সময় বলেছিলাম যে বাংলাদেশের মতো একটা ঘন বসতিপূর্ণ অধিক জনসংখ্যার দেশে আমরা যদি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত না করতে পারি, একটা অসুস্থ জাতি তৈরি হয়। সেই জাতির দ্বারা একটা উন্নত জাতি গড়া সম্ভব না। তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সকলের জন্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা শিক্ষার ক্ষেত্রে বলেছিলাম একই কথা, শিক্ষা ছাড়া জাতি গঠন সম্ভব নয়, জাতিকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব নয়। 60-এর দশকে বাংলাদেশের জিডিপি এবং অর্থনৈতিক অবস্থা এবং চীনের অবস্থা প্রায় সেম ছিল। চীনকে বলা হতো গণচীন, জনসংখ্যার আধিক্যের কারণে। সেই গণচীন আজকে অর্থনৈতিক ভাবে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাওয়ার উপক্রম, সামরিক সহ বিভিন্ন ক্ষেত্রে তারা আজকে কতটা শক্তিশালী হয়েছে। কিংবা বাংলাদেশ যে সময় স্বাধীনতা লাভ করেছে 70-এর দশকেও যদি দেখে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, অনেক দেশ সেম স্ট্যাটাসে ছিল। আজকে তারা কতদূর চলে গিয়েছে, আর আমরা এখনো এই যে আজকে তো ইউরোপে আমার সফর আছে, আপনাদের সকলের কাছে দোয়াও চাই, জানেন তো যাব। অনেকেই বাংলাদেশকে চেনে, দারিদ্র্যের দেশ, বন্যা খরা পীড়িত দেশ, অভাবের দেশ, অথচ সমপর্যায়ে যে সমস্ত দেশ স্বাধীনতা লাভ করেছে তার আজকে সিঙ্গাপুর আজকে অনেক দেশের জন্য রোল মডেল, মালয়েশিয়া, অনেক দেশ। আমরা এখানে পারি নাই। কারণ আমরা পারি নাই
আমাদের এই দুর্নীতিবাজ এবং লুটেরা রাজনৈতিক ব্যবস্থার কারণে। সেই কারণে আমরা 2021 সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র এবং কর্মসূচিতে আমরা বলেছিলাম এই লুটেরা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করে গণতন্ত্র সুশাসন নিশ্চিত করার জন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হবে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হলে একটা ভারসাম্যপূর্ণ সংসদ প্রয়োজন। যেই কারণে কিন্তু আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলাম। সংখ্যানুপাতিক নির্বাচন এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বলছি না। আমাদের ঘোষণাপত্রে যান 2021 সালে আমাদের ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম নির্বাচনে যেন কেউ প্রভাব বিস্তার না করতে পারে, রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে। আমরা সেজন্য একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম। আমরা এখন যে বিষয়গুলো আলোচিত হচ্ছে, অনেক নেতা বলছেন সেটা হেডলাইন হচ্ছে, অথচ এই কথা গণ অধিকার পরিষদ 21 সালে তার ঘোষণাপত্রে বলছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদের জায়গায় দুইবারের বেশি যাওয়ার দরকার না। একটা মানুষ দুইবার হলে প্রধানমন্ত্রী, তিনবার হলে প্রধানমন্ত্রী, আর দুইবারের বেশি আকাঙ্ক্ষা থাকা উচিত না। সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন প্রেসিডেন্ট 2 টাইমস এর বেশি কেউ হয় না। আমরা কিন্তু এটা বলেছিলাম সেই সময়।